প্রেস কনফারেন্স করে বলেছে এই সরকার টিকবে না, ইন্ডিয়া জোটই সরকার করবে। উনি কি বলছেন? উনি অনেক কথাই বলেন। উনি যেদিন রেজাল্ট বেরিয়েছিল বলেছিলেন আমরা সরকার করব, 2 ঘন্টার মধ্যে পরিস্থিতি বদলে যাবে। ওনার কথার কি মূল্য দিচ্ছে? দাদা, আগামীকাল টানা 3 বারের জন্য প্রধানমন্ত্রী শপথ হচ্ছে আগামীকাল, তো এই প্রসঙ্গে আপনি কি বলবেন? ঐতিহাসিক দিন, গর্বের দিন। পণ্ডিত জওহরলাল নেহরুর পরে এই প্রথম একজন দেশের নেতা যিনি 3য়বার প্রধানমন্ত্রী হতে চলেছেন। আপনি কি কাল যাচ্ছেন? আগামীকাল যাচ্ছেন? আমার যাওয়ার ইচ্ছা আছে। পশ্চিমবঙ্গে তো আগে কর্মীদের পাশে থাকতে হবে। প্রতি মুহূর্তে কর্মীরা আক্রান্ত হচ্ছে। কলকাতা হাউসিংয়ের সামনে জঞ্জাল ফেলছে, বেছে বেছে কার্যকর্তাদেরকে মারা হচ্ছে, অ্যারেস্ট করা হচ্ছে। গোটা রাজ্যে 10-12 হাজার কর্মী ঘরের বাইরে আছে। গত 3 দিন ধরে লাগাতার সেবা দিয়েছি, প্রচার করার দরকার নেই। আজকে খুন হয়ে যাওয়া কর্মীর, আমি মহিলা কর্মীর বাড়িতে এসেছিলাম, প্রত্যেকের সঙ্গে দেখা সাক্ষাৎ করলাম। কাজ চালিয়ে যাবো আগামী। বলছি ওই মনসা বাজারে সেখানে আপনি বললেন সন্ত্রাস, ওখানে শুধু না, সিসিটিভি লাগানোর কথা বললেন। হ্যাঁ, সিসিটিভি বলছে পুলিশ গিয়ে দরজা খুলছে, মেয়েদের শোয়ার রুমে ঢুকে পড়ছে, বাথরুমে ঢুকে পড়ছে। সিসিটিভিতে সব উঠবে, ওগুলো দিয়ে কোর্টে যেতে পারবো, এসসি কমিশন, মহিলা কমিশনে যেতে পারবো। এগুলো আগেও দেখেছি, 6-7-এও দেখেছি, 21-22-এও দেখেছি, মোকাবিলাও করেছি। আমি আমার রাস্তায় সঠিক পথে আছি, জনগণ আমার সঙ্গে আছে, আমার রাস্তাও খুব সঠিক আছে। 2,35,00,000 লোক ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করেছে, আমাদের বিরাট দায়িত্ব। ওরা 40 লক্ষ ডায়মন্ড হারবারেই তো 10 লক্ষ ছাপ্পা মেরেছে। এই লড়াই থামার লড়াই নয়, লড়াই আমরা চালিয়ে যাব। বিপুল সংখ্যক ভোট পেয়েছি, 39% ভোট পেয়েছি। বিজেপি ভোট বাড়িয়েছে, তৃণমূলের ভোট কমেছে। আমরা খুশি হতাম 12টা যদি উল্টে যেত, 21 হতো। নিশ্চিতভাবে আমরা আমাদের লক্ষ্যে, সংখ্যার লক্ষ্যে পৌঁছাতে পারিনি। আমরা আশা করেছিলাম 42% ভোট পাবো, 39% পেয়েছি। 1% ভোট বেড়েছে আমাদের, 1-এর কাছাকাছি পার্সেন্ট। 2021-এর তুলনায় 7 লক্ষ ভোট বেড়েছে। 2,35,00,000 ভোটার ভোট দিয়েছে, এবং 70%-এর মধ্যে 30% তো আমরা প্রথমেই তো ওদের 30% দিয়ে শুরু করে। ওরা 30% ভোটার তো ভোট দেয়নি, ওরা তো ইমাম সাহেবদের কথায় ভোট দিয়েছে। চাকরি চায় না ওরা, ভালো স্কুল চায় না, ভালো হসপিটাল চায় না। বাইরের রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসেবে ফ্লাইওভারের নিচে থেকে কাজ করছে, চায় না দেশে ফিরতে। শিল্প কলকারখানা চায় না। ইমাম সাহেবরা বলে দিয়েছে। এই তো এখানে এসে শুনছি শামসাবাদে এক ইমাম সাহেব বলেছে বিজেপির সংখ্যালঘু মোর্চার লোকেদের যে বিজেপিকে যদি ভোট দাও তাহলে মাটি দিতে যাব না। এই উগ্র সাম্প্রদায়িকতার প্রচারের পরে আর ডায়মন্ড হারবার, কেশপুর মডেল, ছাপ্পা ওয়েব কাস্টিং ক্যামেরা ঘুরিয়ে রেখে, তারপরেও 2,35,00,000 লোকের ভোট, এটা বড়, মানে ছোট কিছু নয়, বিরাট ব্যাপার। আর যারা এইসব এখন বলছেন, পোস্ট করছেন, বড় বড় জ্ঞান দিচ্ছেন, তারা মনে হয় এর আগে অতীতটা জানেন না। 2004 সালে মমতা ব্যানার্জি 9টা থেকে 1টা হয়ে গেছে। অতএব সেদিনকার থেকে তো আজকে বিজেপির অবস্থা অনেক ভালো, অনেক বেটার, অনেক বেটার। 2019 সালে আইপ্যাকও ছিল না, লক্ষ্মীর ভান্ডারও ছিল না, আর মুসলিমদেরকে এনআরসি সিএ এর নামে ভয় দেখানো ছিল না। আর পুলিশ এরকম দাঁত নখ বের করে পার্টির ক্যাডারের মতো আচরণও করেনি। দর্শক শুনলেন শুভেন্দু অধিকারীর বক্তব্য। বললেন যে কর্মীদের পাশে থাকাই হচ্ছে আমার এখন প্রধান কাজ বা প্রথম কাজ, সেটাই করছি। আর কালকে শপথ রয়েছে, যাওয়ার ইচ্ছে রয়েছে, কিন্তু কর্মীদের পাশে থাকাটাই হচ্ছে আমার প্রথম কাজ, এবং সেটা করছেন। আর সেই সঙ্গে কিছু কথা বললেন, ব্যাখ্যা দিলেন যে আমাদের ভোট তো বেড়েছে। আর আমি গতকালকে যেটা বলছিলাম যে 19-এর ভোটটা একরকম ভাবে হয়েছিল, আর তার পরের ভোটগুলো একরকম ভাবে হচ্ছে। 19-এর ভোটে কিন্তু আইপ্যাক ছিল না, এত জুলুম ছিল না, তখন কিন্তু তাও একটু ভালোভাবে ভোটটা হতো।
এখন তো আইপ্যাক এইসব কৌশলী এসে গিয়ে মানুষের ব্রেনটাকে তো অন্যভাবে ওয়াশ করাটা শুরু হয়ে গেছে, বা অন্যরকম ভাবে ভোটটা নেওয়াটা শুরু হয়ে গেছে। ফলে এবারের ভোটগুলো অনেক টাফ। 19-এর ভোটের রেজাল্টের সঙ্গে সবসময় তুলনা করলে হবে না। এখন যে ভোটগুলো হচ্ছে সেই লড়াইয়ের বিষয়গুলো অন্যরকম হয়ে গেছে, সেইভাবে মোকাবিলা করতে হবে। মানে সেই সব দিক দিয়ে হয়তো কোথাও খামতি থাকতে পারে, যেটা বলার চেষ্টা হচ্ছে। কিন্তু 19-এর রেজাল্ট সবসময় ওটা বললে হয় না। 19-এর ভোটটা ছিল একেবারে অন্যরকম ভোট, যেভাবে পলিটিক্স চলতো সেই রকম, মানুষের আবেগ দিয়ে ভোট। আর এখন তো মানুষ ভোট দিতে চাইলেও ভোট দিতে পারেন না, মানুষ যেরকম চাইছেন সেই মতো রেজাল্টে আসছে না। এখন তো অন্যরকম কৌশল হচ্ছে না, সেখানে খামতি আছে, সেগুলো নিয়ে চর্চা করা যেতে পারে। কিন্তু 19-এর থেকে কেন খারাপ, সব যারা বলছেন, বড় বড় পোস্ট করছেন, তারও কার্যত একটা জবাব দিয়েছেন শুভেন্দু অধিকারী, এবং বললেন যে আমাদের ভোট তো বেড়েছে আগের থেকে, 21-এর থেকে ভোট বেড়েছে। আমরা 42% আশা করেছিলাম, তাহলে হয়তো সিটটা আরো অনেকটা হয়ে যেত। আর সিটটা তাও ভোট পার্সেন্টেজ বেড়েছে, ধরে রাখতে পেরেছি। সিটটা 12 থেকে 21 হলে হয়তো ভালো হতো, সেই আশাটা করেছিলাম। আসলে সংখ্যালঘু একটা বড় ফ্যাক্টর, সেটাও বললেন। ওরা তো 30% থেকে শুরু করে, 30% তো অলরেডি মানে হাতের মুঠোই সংখ্যালঘু ভোট। সেখান থেকে শুরু করে গিয়ে একটা জায়গায় গিয়ে তারা থামে। আর সংখ্যালঘুদেরকেও বুঝতে হবে যে কি করব, পরিযায়ী শ্রমিক হিসেবে থাকবো ফ্লাইওভারের নিচে অন্য রাজ্যে গিয়ে, নাকি শিক্ষা দরকার, এইসব পরিকাঠামো, এইসব উন্নতি দরকার। ইমাম সাহেবদের কথা শুনে ভোট দিয়ে দেবো, নাকি নিজে বিচার বিবেচনা করব। একটা উদাহরণ দিলেন যে ইমাম সাহেব বলেছেন যদি বিজেপিকে ভোট দাও তাহলে মাটি দিতে যাব না। মাটি মানে মারা যাওয়ার পরে কবরে অনেকজন যান না, সাথে যান, মাটি দেন, মাটি দিতে হয় মুসলিম সম্প্রদায়ের লোকজনেরা যান, যাব না, মানে এতটাই অচ্ছুত হয়ে যাবেন বিজেপি করলে। তো এইসব আর কি বলে টলে ভয়টা একটা সেন্টিমেন্ট তৈরি করা হয়েছিল, তার জন্য এইরকম হয়েছে ভোটটা। তাতেও ভোট বেড়েছে। আমরা মানে জনগণ সাথে আছেন, আর সঠিক পথেই আছি, ভোটটা 2% বাড়াতে হবে, সেটা বললেন। তবে অবশ্যই এটুকু পরিষ্কার, সংখ্যালঘু ভোটটা একটা বড় ফ্যাক্টর, সেটা ওনারা নিশ্চয়ই বুঝছেন। এখন সেটা কতটা কি আনতে পারবেন পরবর্তী সময়ে, বিধানসভার আগে, নিশ্চয়ই সেটা ভাবতে হবে। ওনারা সচেতন করার চেষ্টা করছেন। এখন সচেতন যেভাবে ওনারা করার চেষ্টা করছেন সেভাবে হবে কিনা সেটাও ভাবতে হবে, নাকি নিশ্চয়ই ভাববেন, এবং না ভাবলে তো মুশকিল, ভাবা তো উচিত। কিন্তু যে রেজাল্ট হয়েছে সেটাতেও একেবারে ভেঙে পড়ার মতো রেজাল্ট নয়, সেটা বোঝানোর চেষ্টা করছেন। আর যেটা বলছেন যে এখন কর্মীদের পাশে থাকাটাই হচ্ছে মেন কাজ, সেই কাজটা আমি করছি। নন্দীগ্রামে গিয়েছিলেন রথিবালা আড়ি, যাকে খুন করা হয়েছিল ভোটের আগেই গিয়েছিলেন। তো আরো একটা বক্তব্য রেখেছেন, আমি সেটাও দর্শক একটু আপনাদেরকে শোনাতে চাই। ওখানে আরো খানিকটা বিশ্লেষণ করেছেন রেজাল্ট সম্পর্কে, কটা জায়গাতে ওনারা এগিয়ে রয়েছেন, ভোটের নিরিখে কতটা কি ডেভেলপমেন্ট হয়েছে সেই সম্পর্কে একটা ব্যাখ্যা দিয়েছেন। ছাপ্পা রিগিং কোথায় কত হয়েছে তারও একটা ব্যাখ্যা উনি দিয়েছেন। কি বলেছেন আমি আপনাদেরকে একবার খানিকটা শুনিয়ে দিই, তাহলে বুঝতে পারবেন ওনার বক্তব্যটা কি। নির্বাচনমুক্ত পরিস্থিতিতে এই মৃত্যু, তার কোনো অ্যারেস্ট নেই, কিন্তু অযথা আপনাদের অনেক কর্মীদের অ্যারেস্ট। আপনি অবাক হয়ে যাবেন, 57টা মামলা করেছে এক মাসে, পোলিং এজেন্টদের ঘর ছাড়া করেছে, 16 জন আইপিএসকে পাঠিয়েছিল মমতা ব্যানার্জি, তারপরেও 8,000 ভোটে নন্দীগ্রামে হেরেছে। পুলিশি অত্যাচার না হলে 20,000 ভোটে হারত। এই ঘটনার কি সিবিআই তদন্তের কথা বলেছিলেন? এই ঘটনার সিবিআই তদন্ত না, তার বাড়ির লোক কালকে সার্টিফিকেট কপি তুলবো, তো কোর্ট খুলবে, কোর্টে যাবো, তো কোর্টে তো যাবো। এটা শিডিউল কাস্ট 56 বছরের মহিলা, তাকে এইভাবে খুন করা যায় না। আর যারা মূল আসামি, 25 জন যে মূল আসামি, তাদের কাউকে গ্রেপ্তার করা হয়নি, একজনকেও গ্রেপ্তার করা হয়নি। একটা সুন অ্যারেস্ট দেখিয়েছে একজনকে, যার নাম এফআইআর নেই, আর একজনের নাম এফআইআর আছে, তাকে করেছে। এগুলো পুরো তৃণমূলের সঙ্গে কথা বলে গটাপ করেছে, এবং তাকে এসি চালিয়ে ভবানীপুর থানায় রেখেছে। দাদা, ভোট পরবর্তী হিংসা দিকে দিকে বিরোধীরা আক্রান্ত হচ্ছে, কি বলবেন? দিকে দিকে ওটা তৃণমূলের একটা রোগ,
তৃণমূলের লোক। আমরা 2,35,00,000 ভোট পেয়েছি, ওরা পেয়েছে 2,70,75,00,000, 40 লাখের ডিফারেন্স। হ্যাঁ, তার মধ্যে 40 লক্ষই ছাপ্পা ভোট আছে, ছাপ্পা ভোট আছে। শুধু 10 লক্ষ ছাপ্পা মেরেছে ডায়মন্ড হারবারে, একটা লোকসভা কেন্দ্রে 10 লাখ ছাপ্পা মেরেছে। কেশপুরে ছাপ্পা মেরেছে 1,30,000 ভোট ঘাটাল লোকসভা কেন্দ্রে। আমরা যা পেয়েছি গণদেবতা জনতা জনার্দনের আশীর্বাদ। 12টা 21 হলে খুশি হতো সবাই, আমরাও আশা করেছিলাম, আমিও সব বলেছিলাম যে আমাদের 20-21টা অন্তত হবে। ভোট আমরা প্রচুর পেয়েছি, আর কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি ছিল বলে মানুষ ভোট দিতে পেরেছে। কিন্তু কেন্দ্রীয় বাহিনী গুন্ডাদেরকে তো দমন করতে মানে করার সুযোগ দেয়নি, তারা রাজ্য পুলিশ দ্বারা পরিচালিত হয়েছে। বলছি নন্দীগ্রামের সঙ্গে লোকসভা জেলার দুটো আপনাদের সাফ হয়ে গেছে আমার জেলায়, তো 16টার মধ্যে 15টা বিধানসভায় জিতেছে। নন্দীগ্রামের উন্নয়নের ব্যাপারে কি ধরনের পদক্ষেপ নেওয়া? কেন্দ্রীয় সরকারের যে উন্নয়ন করা উচিত সেগুলো নিশ্চয়ই করবে। কেন্দ্রীয় সরকারের যেটা রেল প্রজেক্টের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে, নন্দীগ্রাম দেশপ্রাণ রেল প্রজেক্ট যাতে শেষ হয় করবে। এবং আমরা যেহেতু জাতীয় জলপথের মধ্যে নন্দীগ্রাম হলদিয়া, এখানে তো এটা জাতীয় জলপথ, এখানে রাজ্য সরকারের কোনো মানে সুযোগ নেই। সেখানে রামেশ্বরমে যেমন ফোল্ডার ব্রিজ আছে, আমরা করার জন্য অনুরোধ করব আমাদের এমপির মাধ্যমে। অনুসারী শিল্প কিছু, এবং আমরা তো বরাবরই আমরা করি। মূল উন্নয়ন তখনই হবে যখন এখান থেকে মমতা ব্যানার্জিকে বিদায় দিতে পারবো। আমরা 90টা বিধানসভাতে এগিয়ে আছি রাজ্যে, 146টা বিধানসভাতে 40% ভোট পেয়েছি। আমাদের আর 2% ভোট বাড়ালে 146টা বিধানসভা আমরা জিতে যাব। 90টা বিধানসভা ধরে রেখে আরও 58টা বিধানসভাতে আমাদেরকে মানুষের আস্থা অর্জন করে এগোতে হবে। এবং মানুষের আস্থা তো আছেই, ত্রুটিমুক্ত নির্বাচন করতে হবে। আর সংখ্যালঘু ভাইদের বুঝতে হবে, ইমামদের কথায় ভোট দিয়ে দিলেন, তারা সবচেয়ে বেশি অবহেলিত। শিক্ষিত সংখ্যালঘুরা চাকরি পায়নি, পরিযায়ী শ্রমিক হিসেবে বাইরের রাজ্যে গেছে। এই মামলাগুলোতে দেখবেন অধিকাংশ সংখ্যালঘুরা যুক্ত। এদের তৃণমূলের ব্যবহার করছে গুন্ডামির কাজে। 11 জন সংখ্যালঘু নেতা নন্দীগ্রামের দেবব্রত মাইতি মার্ডার কেসে এলাকার বাইরে আছে, তাদের খোঁজও নেয় না মমতা ব্যানার্জি বা তার ভাইপো। তাই রথীবেলা আড়ির খুনিদের যথোপযুক্ত শাস্তি এবং নিরপেক্ষ তদন্তকারী সংস্থার মাধ্যমে যাতে তদন্ত হয়, তার জন্য আমি এর আগেও লড়েছি, আগামী দিনেও লড়ব। এর জন্য কারোর সার্টিফিকেট, কারো অনুমোদন আমার লাগে না। এখানকার মানুষ আর শুভেন্দু অধিকারী একাত্ম। সেই কারণে 2021-এও তারা এত কাণ্ডের পরেও ভোট দিয়েছে। এবারেও কম সন্ত্রাস হয়নি। এবারে পুলিশ যেভাবে সন্ত্রাস করেছে, আপনি অবাক হয়ে যাবেন। 57 এফআইআর লজ বাই দি মমতা পুলিশ ডিউরিং ইলেকশন পিরিয়ড এগেনস্ট নন্দীগ্রাম, মানে আমাদের পার্টি কার্যকর্তা। পোলিং এজেন্টের বাড়িতে ঘুমাতে দেয়নি। কাউন্টিং এজেন্টে যারা যাবেন তাদেরকে হাইকোর্ট থেকে প্রোটেকশান এনে কাউন্টিংয়ে পাঠাতে হয়েছে। প্রত্যেকটা জায়গায় এই পাড়াতে আপনি মহিলারা অভিযোগটা শুনুন, প্রত্যেকে বলছে যে আমাদের রাত্রিবেলা কাউকে ঘুমাতে দিচ্ছে না, কোনো বাড়িতে পুরুষ নেই। অথচ যারা খুনি গড়চক্রবেড়িয়া থেকে এসে খুন করে দিয়ে চলে গেল, তাদের একজনকেও গ্রেপ্তার করা হয়নি। তাদেরকে বরঞ্চ জামাই আদরে ভোটের দিন পুলিশ তাদের প্রোটেকশন দিয়ে এলাকায় ঘুরিয়েছে। ভোট দিতে নিয়েছে সামনে পিছনে পুলিশ দিয়ে, 16 জন আইপিএসকে পাঠিয়েছিল। তারপরেও 8,000 ভোটে হেরেছে। এখানে 16টা বিধানসভার মধ্যে 15টাতে হেরেছে, সব বিধানসভায় হেরেছে। নন্দীগ্রামের নির্বাচনের পরে বোম বিস্ফোরণ, যেখানে আপনাদের দিকে আঙুল তুলছে শাসক দল। না, আমাদের এগুলো লাগে না, নন্দীগ্রামের জনগণই আমাদের সঙ্গে আছে। আমাদের এখানে বোমা গুলি লাগে না, আর আমি এর বিরোধী। যদি কেউ করে থাকে তার দায়িত্ব পুলিশ প্রশাসন দেখবে। আমরা দল তাদের কোনো সমর্থন করি না। দর্শক শুনলেন আরো একটা লম্বা ইন্টারভিউ, মানে প্রেসের মুখোমুখি হয়ে বক্তব্য রেখেছেন।
বলছেন যে অনেক চেষ্টা হয়েছিল পুলিশের অফিসারদেরকে পাঠিয়ে, তারপরেও কিন্তু নন্দীগ্রামে 8,000 ভোটে হেরেছেন তৃণমূল কংগ্রেসের যিনি ওখানে প্রার্থী ছিলেন। 57টা এফআইআর করা হয়েছিল। পোলিং এজেন্ট মানে যারা সব এজেন্ট থাকেন ভোটের, তাদেরকে মানে বসতে দেওয়া হবে না আর কি, এফআইআর করা হয়েছিল। এইসব না হলে তো আরো অনেক ভোটে হারানো যেত, সেটাও বলছেন, পুলিশকে দিয়ে এইসব না হলে। এবং এই যে রতিবালা আড়ি যাকে খুন করা হয়েছে, সেই বিষয়ে কোনো গ্রেপ্তার নেই। একজনকে অ্যারেস্ট দেখানো হয়েছিল, বাকি কোনো গ্রেপ্তার নেই। পুলিশ করছে না তৃণমূলের সঙ্গে কথা বলে। আর এই জেলাতে বলছেন যে 15টা মানে বিধানসভায় শুনলেন মানে পুরো সাফ করে দেওয়া হয়েছে, যেটা বলার চেষ্টা হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলাতে তৃণমূল কংগ্রেসকে বিধানসভার রেজাল্টের নিরিখেও। এবং মানুষ তো ভোট দিয়েছেন 2,35,00,000, 40% আপ ভোট পেয়েছে বিজেপি, এরকম আসন সংখ্যা অনেক। ফলে আর 1-2% পেলেই মানে জয়টা চলে আসবে। মানে ওনারা যে হিসেবটা করছেন, যে হিসেবটা বলছেন, সেগুলো কিন্তু একেবারে অবাস্তব কিছু নয়। বিষয়টা ঠিকই বলছেন, 2-3% বা আরেকটু ভালো যদি করতে হয় 5% ভোট যদি আনা যায়। দেখুন, লুট তো আমার মনে হচ্ছে 15-20% লুট হয়েছে। মানে যে ভোট আসছে ওইদিকে, তার 15-20% লুট হচ্ছে। যদি লুট না হতো এমনিতেই কিন্তু উল্টে যেত। এখন ওই লুট হবে, লুট তো বন্ধ করা খুব মুশকিল, বন্ধ করা তো খুব মুশকিল, তবু চেষ্টা করতে হবে। সাংগঠনিক শক্তি বৃদ্ধি করতে হবে, সংখ্যালঘুদের দিকে অ্যাপিলটাও রাখতে হবে। তো যদি টোটালটার মধ্যে সবকিছু মিলিয়ে প্রসেস করে রুখে দাঁড়ানো, আরো নিখুঁতভাবে ভোটটা যাতে করানো যায়, সেন্ট্রাল ফোর্সকে অ্যাক্টিভলি যাতে আরো ইউজ করা যায়, কমিশনকে আরো বেশি যদি অ্যাক্টিভ করা যায়, মানে এইসব করে যদি 5%, ওনারা তো আরো কম বলেন, আমি ধরছি 5% যদি এদিকে আনা যায়, তাহলেই কিন্তু কেল্লা ফাতে। বিষয়টা যে খুব টাফ সেটা কিন্তু না। একটু ক্যালকুলেশন করে, একটু ভোট অঙ্কটা মাথায় রেখে যদি প্রসেস করা যায়, প্রস্তুতি নেওয়া যায়, প্রচার করা যায়, মানুষজনদেরকে যেখানে যাদেরকে সঙ্গে নিলে হয় নেওয়া যায়, তাহলে কিন্তু উল্টে দেওয়া যায়। এত 21-এর ভোটের এত সন্ত্রাস, 21-এর ভোটের পরে ভোট পরবর্তী হিংসা, হয়তো মানুষজন অনেকে বের হননি ঝান্ডা নিয়ে ভয়ে, আবার যাতে টার্গেট না হয়ে যায়, কিন্তু ভোট কমেছে কি? ভোট তো বেড়েছে 1% হলো। তার মানে ভোট বাড়ছে। ফলে শাসকের কিন্তু চিন্তার এত কিছু হয়েছে, সিট হয়তো পেয়েছি, কিন্তু ভোট কিন্তু বিজেপির বেড়ে গেছে এত কিছু করার পরেও। ফলে 5% নিশ্চয়ই ওরাও হিসেব করছে, 5% যদি চলে যায় কোনো কারণে, গদি উল্টে যাবে। ফলে শুভেন্দু অধিকারীরা যেটা বলছেন, মানে পরিবর্তন আনাটা কিন্তু অসম্ভব কিছু না তাদের পক্ষে। কিন্তু সমস্যাটা একটা বড়, যেটা পরিষ্কার এখন হয়ে গেছে, দলের অভ্যন্তরে একটা দ্বন্দ্ব। আমি একটা ভিডিও করেছিলাম না, কাঁকড়ার মতো, মানে সবাই একে অপরকে পিছনে টানার চেষ্টা করছেন। এটা করতে গিয়ে নিজেরাই নিজেদেরকে অনেক জায়গাতে হারিয়ে দিয়েছেন। যদি এগুলো বন্ধ হয়, যদি একমুখী লড়াই হয়, একসঙ্গে লড়াই হয়, ঐক্যবদ্ধ হয়ে লড়াই হয়, তাহলে কিন্তু এই সরকারকে উল্টাতে খুব একটা সমস্যা হবে না। বিজেপি কিন্তু পারবে। মানে আমি কতগুলো কথা বলছি। প্রথমত, পলিসিগত কিছু কৌশল চেঞ্জ করতে হবে। দ্বিতীয়ত, ভোটটা করানোর ক্ষেত্রে, নিখুঁতভাবে করানোর ক্ষেত্রে যা যা করার, কেন্দ্রীয় সরকার যেহেতু রয়েছে, যা যা করার সেই দিক দিয়ে ব্যবস্থা, এবং যারা দুর্নীতিগ্রস্ত, প্রভাবশালী, তাদের বিরুদ্ধে আইনি প্রসেস নিয়ে যেটা করতে হয়, আইনি প্রসেস করা তাদের বিরুদ্ধে ঠিক মতো করে, কোনো ঢিলে ঢালা নয়। আর তৃতীয়ত, নিজেদের মধ্যে ঐক্য, এটা কিন্তু বড় ফ্যাক্টর। ঐক্য থাকলে কিন্তু অনেক কিছু হয়ে যায়। সব জায়গায় সংগঠন যে বিরাট লাগবে, সংগঠন লাগে, কিন্তু এটাও আপনাকে ভাবতে হবে, 21-এ কি তৃণমূল কংগ্রেসের বিরাট, 21-এ না 11-এর আগে কি তৃণমূল কংগ্রেসের কি বিরাট সংগঠন ছিল? কি করে পরিবর্তনটা এসেছিল? মানুষ ভোটটা দিতে পেরেছিলেন, আর নিজেদের মধ্যে একটা ঐক্যবদ্ধ লড়াইটা ছিল। অন্তত সাবোতাজটা হয়নি দলের অভ্যন্তরে। সংগঠন, বুথ এজেন্ট সব জায়গায় ছিল না, কিন্তু সাবোতাজটা হয়নি, রেজাল্ট এসছে। আপনারা এটাও বলুন না, 19-এর ভোটে কি বিজেপির সব জায়গাতে সংগঠন খুব স্ট্রং ছিল? 19-এর ভোটে কি করে রেজাল্ট হয়েছিল? লড়াইটা ছিল একমুখী, একে অপরকে টেনে ধরার, পিছিয়ে ধরার কাঁকড়ার মতো ব্যাপারটা ছিল না, একমুখী লড়াই ছিল। এবং তখন আইপ্যাকের ব্যাপারটা ছিল না, তখন ভোটটার তুলনায় অনেকটা ফ্রেশ হতো।
এখন অনেক টাফ হয়ে গেছে ভোট, কিন্তু তো এইভাবেই লড়তে হবে। কিন্তু এই লড়াইটাও হাসিল করা যায় জয়টাকে যদি একে অপরকে টেনে না ধরে এই সাবোতাজ করা, আমি ওকে হারাবো, ও আমাকে হারাবে, বা এ ওর লোক ও তার লোক বলে চলো ওকে হারিয়ে দিই, যদি এইটা বন্ধ করা যায় এখন থেকে প্ল্যানিং করে, যদি ঐক্যবদ্ধভাবে লড়াই করা যায়, এবং এই সময় যে যা চলছে সন্ত্রাস, যদি কর্মীদের পাশে থাকা যায়, ঘোরাঘুরি না করে, বড় বড় কথা না বলে, পোস্ট না করে, যদি কর্মীদের পাশে থাকা যায়, পাশে থাকার বার্তা, যে যেখানে আছেন যে পোস্টেই থাকুন না কেন, তাহলে মানুষও মানে কর্মীরাও একটু চাঙ্গা থাকবেন, শক্তি পাবেন, তাহলেই রেজাল্ট এসে যাবে। রেজাল্ট মানে এই 21-এর সন্ত্রাসের পরেও যেভাবে বেড়েছে ভোট, 235 লাখ, এই 2,35,00,000, ওরাও তো 3 কোটি ক্রস করেনি, তার এদিকে তো রয়েছে। ফলে ডিফারেন্স কিন্তু খুব বেশি নয়, এত সন্ত্রাস এত কিছুর পরেও। শুধু একটা ঐক্যবদ্ধ লড়াইয়ের প্রয়োজন, আর বাম কংগ্রেসের তো হাল দেখলেন এইরকম। সুতরাং মানুষ হয়তো আরো একবার ভরসা করবে বিজেপিকে, যদি তারা মানুষের আস্থাটা অর্জন করতে পারেন নতুন করে। কারণ মানুষের মন কিন্তু অনেকটা ভেঙে গেছে রেজাল্টের পরে। অনেকে আশা করেছিলেন যে আরো ভালো কিছু নাম্বারটা আসবে, 12টা বৃদ্ধি হবে। তো এখন প্রচারে নেমে ঐক্যবদ্ধ বার্তা দিয়ে, যাদের মধ্যে দ্বন্দ্ব সামনে চলে আসছে সেগুলোকে মিটিয়ে দিয়ে, যদি ঐক্যবদ্ধ হয়ে একটা ঐক্যের বার্তা নিয়ে যদি লড়াইয়ে ঝাঁপানো যায় এখন থেকে, আমার মনে হয় এখন থেকেই শাসক কাঁপবে। শাসক অলরেডি চিন্তায় পড়ে গেছে। আপনারা নিশ্চয়ই শুনেছেন আজকেই আলোচনা যেটা হয়েছে, বৈঠক হয়েছে, সেখানে নাকি সব আলোচনা হয়েছে যে কেন আমাদের অনেক বিধানসভাতে মাইনাস হয়ে গেছে, কেন মন্ত্রীদের এলাকা মাইনাস হয়েছে, এইসব নিয়ে নাকি চর্চা হয়েছে। তারাও ভাবছে যে এবার তো উতরালাম, কিন্তু পরের বারটা পারবো তো। তারাও ভাবছে যে এত কিছু করেও ওদের ভোট বেড়ে গেছে, এত কিছু করে। ফলে ওরাও স্বস্তিতে তা কিন্তু নেই। শুধু ঐক্যবদ্ধ লড়াইয়ের একটা মানসিকতা দরকার, আর সংগঠনটা অবশ্যই বৃদ্ধি করতে হবে। আর যদি কিছু সংখ্যালঘু ভোট আনার ব্যবস্থা করা যায়, আমার মনে হয় তাতেই বিষয়টা হয়ে যাবে। খুব বেশি চাপের ব্যাপার নয়। এখন দেখা যাক দল কি ভাবছে, কি করছে। দর্শক কি বলবেন? যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।